আজকে আমি আমার ছোট্ট বন্ধুদের সঙ্গে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 9-এর পাঠ্য আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এখন যে কোনো গল্প বা কবিতা পড়বার আগে সেই গল্পকার বা সেই কবির সঙ্গে যদি আমরা একটু প্রাথমিক পরিচিতি না সেরে রাখি, তার মনোভাব, তার দৃষ্টিভঙ্গি, তার রচনার ধরন সম্পর্কে একটা ধারণা যদি মনের মধ্যে না তৈরি হয়, তাহলে সেই গল্প বা সেই কবিতাটা আমরা কিন্তু সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারবো না। তো এখানে আমি বেশি কথা বাড়াবো না, তার সম্পর্কে প্রধান দুটি কথা আমাদের জেনে রাখা খুব দরকার। একটা হচ্ছে যে রবীন্দ্র সমসাময়িক অন্যান্য যে কয়েকজন কবি তাদের নিজেদের রচনা শৈলীর ধরন দিয়ে আলাদা হয়ে গেছেন, রবীন্দ্র বৃত্তের মধ্যে থেকেও স্বাতন্ত্র্যে উজ্জ্বল থেকেছেন, তাদেরই মধ্যে অন্যতম হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এবং দ্বিতীয় কথাটি হচ্ছে যে তার আরেকটা পরিচয় হলো তিনি ছন্দের জাদুকর নামে পরিচিত। তার প্রতিটি কবিতা অনবদ্য, অপূর্ব সমস্ত ছন্দ নিয়ে আমাদের কাছে এসে হাজির হয়েছে, যার ফলে সেই কবিতাগুলো পড়তে আমাদের এত ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, পরাধীন ভারতবর্ষের মানুষ হবার সুবাদে তার মধ্যে যে স্বদেশ চেতনা, যে স্বাদেশিকতা বোধ, সেই স্বাদেশিকতা বোধ তার প্রায় প্রতিটি রচনাতেই ফুটে উঠেছে। আমরা কবিতাটিও তার ব্যতিক্রম নয়। কুহু ও কেকা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত এই আমরা কবিতায় কবি তার নিজের দেশ অর্থাৎ বাংলাদেশ, তার সৌন্দর্যের কথা, তার প্রাকৃতিক যে অপার অনুপম যে সুন্দরতা, তার কথা প্রকাশ করেছেন। তেমনি বাঙালিদের যে শৌর্য, বীর্য, তাদের যে সাহিত্য, শিল্প, স্থাপত্য কলায় বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের যে অবদান, সেটিকেও তিনি স্মরণ করেছেন। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের কবিতা আমরা। কবি কি বলছেন? মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে। মুক্তবেণী কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে খোলা কেশ বিন্যাস। কবি এখানে মুক্তবেণী বলতে গঙ্গা নদীর বাধাহীন জলপ্রবাহকে বুঝিয়েছেন। আমরা সবাই জানি যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক স্থান থেকেই গঙ্গা নদীর উৎস। এবার সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সুদূর যাত্রাপথে গঙ্গা নদীর সঙ্গে অনেক নদী এসে মিশেছে, কিন্তু গঙ্গার নিজস্ব জলধারা অন্য কোনো নদীতে হারিয়ে যায়নি, তাই সে মুক্তবেণী। কোনো নারীর খোলা চুলের মতোই বাধাহীন তার জলপ্রবাহ। আবার এই যে বলা হলো মুক্তি বিতরে, অর্থাৎ মুক্তি বিতরণ করে, কারণ হিন্দুদের বিশ্বাস গঙ্গার পবিত্র জলধারার স্পর্শে মানুষের সকল পাপ দূর হয়ে যায়, তাই তিনি মুক্তিদায়িনী। সেই জন্যে কবি বলছেন যে মুক্ত ধারা গঙ্গা আমাদের এই বঙ্গদেশে আনন্দের সঙ্গে সবাইকে মুক্তি বিতরণ করছেন, এবং আমরা বাঙালিরা সেই তীর্থভূমির মতো পবিত্র যে বাংলাদেশ, যা আমাদের বর দান করে চলেছে অনবরত, সেই বাংলাদেশেই বাস করি। এবার বঙ্গমাতার রূপ কবি কল্পনা করছেন। কি কল্পনা করছেন? বঙ্গমাতার বাম হাতে শোভা পায় কমলা লেবুর ফুল এবং ডান হাতে মহুয়া ফুলের সমারোহ। তার কপালে, ভালে মানে হচ্ছে কপালে, তার কপালে শোভিত হয় সোনার মুকুট। অর্থাৎ তুমি যদি একটু ভাবো, ভারতবর্ষের যে ম্যাপটা যদি ভাবো, অবিভক্ত বাংলাদেশের কথা যদি ভাবো, তাহলে দেখবে এই বাংলাদেশের উত্তরেই রয়েছে, উত্তর দিকে হিমালয় পর্বত। সেই হিমালয় পর্বতের শৃঙ্গে, বরফে ঢাকা হিমালয় পর্বত শৃঙ্গ, তার ওপর যখন সূর্যের সোনালী কিরণ এসে পড়ে, তখন চারদিকটা ঝলমল করে ওঠে, ঠিক
কবির কল্পনায় যেন মনে হচ্ছে বঙ্গমাতার কপালে শোভিত হচ্ছে সোনার মুকুট, কাঞ্চন মানে সোনা, এবং এই যে চারদিকে সোনার আলো বিচ্ছুরিত হলো, তাতেই যেন ত্রিভুবন আলোকিত হয়ে পড়ল। বঙ্গমাতার কোলে শোভিত হয় কনক ধান্য, কনক মানেও কিন্তু সোনা, অর্থাৎ সোনার ধান। পাকা ফসলে ভরা থাকে বঙ্গমাতার কোল, এবং তার বুক ভরা রয়েছে তার সন্তানদের প্রতি অপার স্নেহে। বঙ্গমাতার চরণে শোভিত হয় পদ্ম ফুল, আর অতসী অপরাজিতা ফুলের গয়নায় শোভিত হয়েছে তার অঙ্গ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। খেয়াল করবে, বাংলাদেশের দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে তটভূমিতে। কবি কল্পনা করছেন যেন সাগর শত তরঙ্গে বঙ্গমাতার চরণ বন্দনা করছে। এবার এই যে পবিত্র তীর্থভূমির মতো যে বাংলাদেশ, সেই বাংলাদেশই আমাদের কাছে পরম আকাঙ্ক্ষার স্থান, পরম বাঞ্ছিত ভূমি। আমরা বাঙালিরা সেই বাংলাদেশেই বাস করি। তাহলে আমরা বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? আমরা বলতে এখানে বঙ্গদেশে বসবাসকারী বাঙালিদের বোঝানো হচ্ছে। এই প্রথম স্তবকটাতে তাহলে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় স্তবকটায় আমরা কি পাবো? দ্বিতীয় স্তবকটায় দেখো কবি কি বলছেন। তিনি বলছেন, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলেরে আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লি নাথে। তাহলে এই দ্বিতীয় স্তবকটাতে একদিকে যেরকম বাঙালিদের সাহসের কথা রয়েছে, তেমনি অন্যদিকে বাঙালিদের শৌর্য বীর্যের পরিচয়ের কথা রয়েছে। কিরকম? বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন অঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, সবাই জানি আমরা। এখানকার যে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। সুন্দরবনের বাসিন্দাদের জীবিকার প্রয়োজনে কাঠ, মধু, মাছ এ সমস্ত সংগ্রহ করতে জঙ্গলে যেতে হয়ই, এবং প্রতি মুহূর্তেই তাদের বাঘের আক্রমণের মুখে পড়তে হয়। সেই বাঘের সঙ্গে লড়াই করেই কিন্তু তারা আজও বেঁচে রয়েছে। আবার এই বাংলাদেশ নদী মাতৃক, নদী, নালা, খাল, বিলে পূর্ণ। সেখানে অসংখ্য নাগ বা সাপের বাস, কিন্তু বাঙালি তার অসীম ক্ষমতায় বিষধর সাপকেও বশ করে তাকে খেলার সামগ্রী করে তুলেছে। সাপ খেলানো হয়ে উঠেছে তার পেশা। আমরা অনেকেই দেখেছি সাপুড়েদের সাপ খেলাতে। আবার পুরাণেও আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করে তার ফনার ওপর নেচেছিলেন। এই যে নাগেরই মাথায় নাচি, এটা কিন্তু সেই শ্রীকৃষ্ণের কালীয় নাগের ফনার ওপর যে নৃত্য, তার প্রসঙ্গ কবি এখানে তুলেছেন। এবারে এসো তো, বাঙালির শৌর্য বীর্যের পরিচয় কিভাবে রয়েছে। এই যে চতুরঙ্গ, চতুরঙ্গ বাহিনী বলতে 4 রকম সৈন্যবাহিনীকে বোঝানো হয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের একদম সামনে থাকে পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। তারপরেই থাকে অশ্বারোহী সেনা, যারা ঘোড়ার ওপর চড়ে যুদ্ধ করে। গজারূঢ় বাহিনী, যারা হাতির ওপর চড়ে যুদ্ধ করেন। এবং রথী, যারা রথে চড়ে যুদ্ধ করেন। বাঙালি সেনা এই চতুরঙ্গে, এই অশ্ব, গজ, রথ, পদাতিক, এই চতুরঙ্গে সজ্জিত হয়ে যুদ্ধ করেছে। কার সঙ্গে? রাবণকে জয় করেছেন যিনি রামচন্দ্র, সেই রামচন্দ্রের প্রপিতামহ অর্থাৎ ঠাকুরদার বাবা রঘু, যার নামে রঘুবংশ, সেই রঘুর সঙ্গে এই বাঙালিরা যুদ্ধ করেছে। আবার পালি ভাষায় লেখা সিংহলি দ্বীপবংশ এবং মহাবংশ পুরাণ অনুযায়ী রাঢ় বাংলার সিংহপুরের রাজপুত্র বিজয় সিংহ খ্রিস্টপূর্ব 5ম থেকে 6ষ্ঠ অব্দে তন্নপন্নী
যেটা বর্তমান শ্রীলঙ্কার, সেখানকার লঙ্কা নামক স্থানে রাজত্ব এবং রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম অনুসারেই লঙ্কার নাম হয় সিংহল। তাই কবি বলেছেন যে এই সিংহল নামের মধ্যেই বাঙালি বীর বিজয় সিংহের বীরত্বের পরিচয় রয়ে গেছে। কিন্তু এবারে এসো এই যে মগ, এই কথাটা, ব্রহ্মদেশ অর্থাৎ যেটা আমরা বলি এখনকার দিনের বার্মা, ব্রহ্মদেশের অন্তর্গত আরাকানের অধিবাসীদের বলা হয় মগ। বাংলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বারবার এই মগ জলদস্যুদের আক্রমণের মুখে পড়েছে, আর বাঙালিও প্রত্যেকবারই সর্বশক্তি দিয়ে এই মগেদেরকে প্রতিরোধের চেষ্টা করে গেছে। শুধু কি তাই, মোগল বাদশাহ আকবর এবং জাহাঙ্গীরের রাজত্বকালেও বাংলার 12 ভূঁইয়া অর্থাৎ 12 জন জমিদার প্রবল প্রতিপত্তির সঙ্গে মোগল কর্তৃত্ব অস্বীকার করেছেন এবং স্বাধীনভাবে শাসন কার্য চালিয়ে গেছেন, যাদের মধ্যে বিক্রমপুরের চাঁদ রায় এবং যশোরের প্রতাপাদিত্য অন্যতম। এই যে চাঁদ এবং প্রতাপ অর্থাৎ কিনা 12 ভূঁইয়াদের 2 জন ভূঁইয়া বা 2 জন জমিদার যারা মোগল কর্তৃত্ব অস্বীকার করেছেন, তাদের দমন করতে দিল্লি সম্রাটদেরও যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তাহলে এই স্তবকটার মধ্যে এইভাবেই আমরা বাঙালিদের সাহস এবং শৌর্য বীর্যের পরিচয় পাচ্ছি। আজকে এই পর্যন্তই রাখবো, পরে আবার হাজির হব পরবর্তী স্তবকগুলো নিয়ে। একটু অপেক্ষা করো।